ইশরাক হোসেনের সমর্থকদের সড়কে অবস্থানের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। তিনি আছেন রাজধানীর কাকরাইল এলাকায়। নূর, ইশরাকের সমর্থকরা কি রাতভর সেখানে অবস্থান নিয়ে আছেন? নাজনীন, গতকাল দুপুরের পরপরই ইশরাক হোসেনকে, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিএনপির নেতাকর্মী সহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা যারা রয়েছেন তারা প্রধান উপদেষ্টার যে বাসভবনটি রয়েছে যমুনা, সেই যমুনার উদ্দেশ্যে মার্চ করেন, অর্থাৎ যমুনা ঘেরাওয়ের কর্মসূচি তারা প্রদান করেন। এবং দুপুরে যখন তারা এখানে আসেন, প্রধান বিচারপতির বাসভবনের সামনের যে জায়গা সেখানটায় ব্যারিকেড দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে, এবং তখন থেকেই দুপুরের পর থেকেই তারা এখানে অবস্থান করছেন এবং এখন পর্যন্ত তারা এখানে অবস্থান করছেন। পুরো রাত তারা বিএনপির নেতাকর্মীরা সহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা যারা রয়েছেন তারা সবাই এখানে এসে উপস্থিত হয়েছিলেন, এখানে এসে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এবং রাতে আমরা এখানে অবস্থান করেছি, তখন বিএনপির যাকে মেয়র পদে দায়িত্ব দেওয়ার জন্য এই আন্দোলনটি হচ্ছে, অবস্থান কর্মসূচিটি হচ্ছে, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনিও এখানে এসে সংহতি প্রকাশ করেছেন এবং তিনি এসে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। তিনি বেশ কয়েকটি অভিযোগ করেছেন, আসলে নির্বাচন কমিশন এবং যে বিচার বিভাগ রয়েছে সেখানে সরকারের, অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা হস্তক্ষেপ করেছেন। হস্তক্ষেপ করার কারণে এখন পর্যন্ত ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র পদে বসানো হয়নি বা মেয়র হিসেবে শপথ পড়ানো হচ্ছে না। এই অভিযোগ এনে তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারে যেহেতু নিরপেক্ষ সরকার, ওই দুই উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে এবং সেই কারণে তিনি সেই দুই উপদেষ্টার পদত্যাগও দাবি করেছেন। তিনি বলেছেন যে এই তিন দাবি, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের যে দুজন উপদেষ্টা রয়েছেন, স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয় যিনি দায়িত্ব পালন করছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব পালন করছেন মাহফুজ আলম, এই দুইজন অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা পরিষদ রয়েছে সেখান থেকে পদত্যাগ করবে এবং ইশরাক হোসেনকে দ্রুততম সময়ের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়িয়ে তার যে দায়িত্ব, সে দায়িত্ব তাকে বুঝিয়ে দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে আন্দোলন সেটি চলবে। এখানে নেতাকর্মী যারা রয়েছেন তাদের অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে। এখন একটু উপস্থিতি কম হলো, একটু পরপরই হয়তো পুরো এলাকাটিতে বিএনপি নেতাকর্মী ভরে যাবে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা যারা রয়েছেন তারা এখানে উপস্থিত হবেন এবং তখন হয়তো এই পাশের কাকরাইল মোড় থেকে শুরু করে মৎস্য ভবন পর্যন্ত পুরো এলাকাটি বিএনপি নেতাকর্মীদের নিয়ন্ত্রণে চলে যাবে। জানছিলাম ইশরাক সমর্থকদের সড়কে অবস্থানের খবর। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে তিনি একথা বলেন, দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই আছে। রাখাইন রাজ্যে মানবিক করিডোর দেয়া নিয়ে সেনাপ্রধান বলেন, এই সিদ্ধান্ত নির্বাচিত সরকারের তরফেই আসতে হবে এবং বৈধ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। মব জাস্টিসের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর অবস্থানে যাচ্ছে বলেও জানান তিনি। চট্টগ্রাম বন্দর পরিচালনার ভার বিদেশিদের হাতে দেয়া নিয়ে সেনাপ্রধান বলেন, এ বিষয়ে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন। এই সিদ্ধান্তও রাজনৈতিক সরকারের মাধ্যমে নেওয়া উচিত বলে জানান জেনারেল ওয়াকার। এবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ার ভিটা সীমান্ত দিয়ে 11 জনকে পুশিন করেছে ভারত। পুশিন শিকার শিশুসহ 11 জনকে আটকের পর স্থানীয় বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে। আটককৃতদের মধ্যে 4টি শিশু ও 7 জন নারী রয়েছে। স্থানীয়রা জানান, গাটিয়ার ভিটা সীমান্ত দিয়ে পুশিন হয়ে দেশে ঢোকার পর তারা হেঁটে পাটগ্রামের দিকে যেতে শুরু করেন। তবে স্থানীয় নতুন বাজারে পৌঁছালে বাজারের লোকজনের সন্দেহ হলে তাদের আটকের পর জিজ্ঞাসাবাদে ভারত থেকে পাঠানো হয়েছে বলে তারা স্বীকার করেন। এ সময় কয়েকজন পালাতেও সক্ষম হন। পরে বিজিবি এসে ওই 11 জনকে নিয়ে যায়। আটককৃতদের বরাতে স্থানীয়রা দাবি করেন, শুধু 11 জন নয়, গত রাতে 2 দফায় অন্তত 50 জনকে বাংলাদেশে পুশিন করা হয়েছে। মোহাম্মদপুরের রায়ের বাজার বোটঘাট এলাকায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে কুখ্যাত পাটালি গ্রুপের 44 জন সহ অন্য কিশোর গ্যাংয়ের মোট 57 জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। সেনা, র্যাব ও পুলিশের কয়েকটি চৌকস দল সম্মিলিতভাবে রায়ের বাজারের বোটঘাট এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এছাড়া আরও কিছু তালিকাভুক্ত কিশোর গ্যাংয়ের সদস্য ও সন্ত্রাসীকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রাখবে যৌথ বাহিনী। গ্রেফতারকৃতদের মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, তরুণদের সম্পৃক্ত করে বাংলাদেশে আবারও তারুণ্যের জাগরণ ঘটিয়ে নির্বাচন ও ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা হবে। বগুড়ায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে গতরাতে নওগাঁ শহরের একটি হোটেলে পর্যবেক্ষণ সভায় এই কথা বলেন তিনি। বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানুষকে যে স্বপ্ন দেখেছিলেন রাজপথে তা বাস্তবায়ন করেছেন, কিন্তু এখনও আমরা ভোটের অধিকার ফিরিয়ে আনতে পারিনি। এখনও গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে। ভোটের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত গণতান্ত্রিক এই আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চলমান অচলাবস্থার সমাধান না হওয়ার অসহযোগ কর্মসূচি পালন করছেন কর্মকর্তা এবং কর্মচারীরা। সমস্যা সমাধানে আজ প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করবেন আন্দোলনকারীরা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খানকে অপসারণ সহ 4 দাবিতে বুধবার থেকে অসহযোগ কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দাবি আদায় না হওয়া পর্যন্ত রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা বাদে সকল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়। হত্যাসহ একাধিক মামলায় মানিকগঞ্জ আদালতে হাজির করা হয়েছে সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে। সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে করে মমতাজ বেগমকে মানিকগঞ্জ আদালতে নেওয়া হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল নূর ও আইভি আক্তারের আদালতে তার শুনানি হবার কথা রয়েছে। 2013 সালে সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে 4 জন নিহত হন। এই ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে গত 25 অক্টোবর উপজেলার গোবিন্দল গ্রামের মোহাম্মদ মজনু মোল্লা বাদী হয়ে সিংগাইর থানায় একটি হত্যা মামলা করেন। এরপর তার নির্বাচনী এলাকা হরিরামপুর থানায় মামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে বাধা নেই বিএনপি নেতা ইশরাক হোসেনের। ইশরাক যেন মেয়র হিসেবে শপথ নিতে না পারেন, এক আইনজীবীর করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিভাগ। 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে অংশ নেন ইশরাক হোসেন। সেই নির্বাচনে তাকে হারিয়ে দেওয়া হয়েছে এমন অভিযোগে আপিল করেন তিনি। এই বছরের 27 মার্চ ইশরাককে বিজয়ী ঘোষণা করে নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল। তারপরেও তাকে মেয়র হিসেবে দায়িত্ব না দেওয়ায় স্থানীয় সরকার উপদেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ করেন ইশরাকের সমর্থকরা। এরই মধ্যে ইশরাককে শপথ না পড়াতে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। সেই রিটের শুনানি শেষে আজ ইশরাকের পক্ষে রায় দিল হাইকোর্ট। এটা চ্যালেঞ্জ করতে হলে ট্রাইব্যুনালে যেতে হবে, যেহেতু পিটিশন কোর্ট ট্রাইব্যুনালে যাননি। আর দ্বিতীয়ত ওনার মামলা করার অধিকার নিয়ে অনেক বড় অবজারভেশন দিয়েছে, মামলাটা খারিজ করে দিয়েছে। আজকে এটা প্রমাণিত হয়েছে যে আইনি প্রক্রিয়ায় ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকলো না। যদি তারা আজকের পরে শপথ নিতে বাধা প্রদান করে আদালত অবমাননার শামিল হবে। এই বিষয়ে আরও জানতে যাচ্ছি হাইকোর্ট এলাকায়, সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। জাবেদ, ইশরাকের শপথ নিয়ে রায়ে আর কি বলা হয়েছে? কথা আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে যাকে ঘোষণা করা হয়েছে ইশরাক হোসেন, এবং তাকে মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশন যে গ্যাজেট প্রকাশ করেছে, সেই গ্যাজেট স্থগিতাদেশ চেয়ে যারা রিট করেছিলেন, আজকে সেই রিটটি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে যেটি হয়েছে, স্পষ্ট হয়েছে, সেটা হচ্ছে এই মুহূর্তে ইশরাকের শপথ নিতে আর কোনো বাধা নেই, এমনটাই জানিয়েছেন তাদের আইনজীবীরা। একই সাথে তারা যেটি বলেছেন, যদি এখন শপথ পড়াতে মন্ত্রণালয় গড়িমসি করে, তাহলে তারা আদালত অবমাননার অভিযোগ এনে মামলা দায়ের করবেন এবং 26শে মের মধ্যে ইশরাক হোসেনকে শপথ পড়াতে হবে, এমনটি তারা বলেছেন। আবার রিটকারী আইনজীবীও বলেছেন যে এই হাইকোর্টের আজকের যে অর্ডার হয়েছে, যে আদেশ হয়েছে, সেই আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে অর্থাৎ আপিল বিভাগে যাবেন। ইশরাকের আইনজীবীরা যেটি বলেছেন যে আজকের হাইকোর্টের অর্ডারের ফলে যেটা স্পষ্ট হয়েছে যে এই মামলাটাই যারা করেছিলেন, রিটটি যারা করেছিলেন, তারা যে রাজনৈতিক উদ্দেশ্যে করেছিলেন সেটা স্পষ্ট হয়েছে। কারণ এখানে তাদের এই রিট করার কোনো যৌক্তিক গ্রাউন্ড ছিল না, কারণ তারা এই পক্ষভুক্ত নন, সরাসরি কোনো তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটা নয়। কারণ তারা
দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো মেয়র প্রার্থী ছিলেন না, পরাজিত মেয়র প্রার্থীও না, বা ওই মেয়র কেউ ছিলেন না, কাজেই তারা সেটা করতে পারেন না। এবং সব কিছু বিচার বিশ্লেষণ করে হাইকোর্ট তাদের এই আবেদনটা, রিটটা খারিজ করে দিয়েছেন। এবং যেটা বলেছেন যে মন্ত্রণালয়ের যে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি কোনো রাজনৈতিক দলের নেতা নন এই মুহূর্তে, যেহেতু তিনি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন অন্তর্বর্তী সরকারের। তারপরে তারা বলছেন যে তিনি রাজনৈতিক বিবেচনায় নিয়েই যে এই কাজটি একটা রাজনৈতিক খেলা হচ্ছে সেটা এই আইনজীবীরা বলছেন, এবং মানুষের কাছে এটি স্পষ্ট হয়েছে সেটাও বলছেন। কাজেই এখন যদি শপথ নিতে গড়িমসি করে, সেই বিষয়টা আরও স্পষ্ট হবে যে রাজনৈতিক উদ্দেশ্যে মন্ত্রণালয় তার শপথ পড়াচ্ছেন না। এবং সেই উদ্দেশ্যটা যদি তারা আবার চেষ্টা করেন, সেক্ষেত্রে তারা আইনিভাবে আবার এই উচ্চ আদালতে আসবেন ইশরাকের আইনজীবীরা আদালত অবমাননার অভিযোগ এনে। কাজেই তারা যে জিনিসটা বলছেন যে এই রায়ের ফলে, এই আদেশের ফলে ইশরাকের শপথ নিতে আর কোনো বাধা নেই, যেহেতু নির্বাচন কমিশন যে গ্যাজেট প্রকাশ করেছে সেই গ্যাজেটের কার্যকারিতার উপর কোনো স্থগিতাদেশ নেই এখন আর। অন্য কোনো দোহাই দিয়ে এখন তাকে আর শপথ না পড়ানোর কোনো সুযোগ নেই, এমনটাই বলছেন। তো এখন দেখা যাক, যদি তারা আপিল বিভাগে যায় যে রিটকারীরা, সেক্ষেত্রে কালকে সুযোগ নেই, গেলে আজকেও যেতে পারবে কিনা, কারণ রায় তো পেতে হবে, সেক্ষেত্রে রোববারে হতে পারে। এখন আজকে 22 তারিখ, 26 তারিখের মধ্যে তার শপথ পড়াতে হবে। আর তারা যেটা বলছেন যে বাইরে যারা আন্দোলন করছে, সাংবাদিকরা কোশ্চেন করেছিলেন যে যেহেতু আজকে তাদের পক্ষে রায় দিয়েছে, এখন আন্দোলন কি চালিয়ে যাবেন কিনা, তখন তারা বলছেন যে আন্দোলন চালিয়ে যাওয়া রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন ইশরাক হোসেন এবং তার সমর্থকরা। তারা আইনি ব্যাখ্যা। তবে জানছিলাম ইশরাক হোসেনের শপথ গ্রহণের পক্ষে রায়ের সর্বশেষ খবরাখবর। এদিকে রায়ের পর কাকরাইলে উচ্ছ্বাস ও আনন্দ উল্লাস করছেন ইশরাক হোসেনের সমর্থকরা। এই বিষয়ে আরও জানতে যাচ্ছি রাজধানীর কাকরাইলে, সেখানে আছেন সহকর্মী নাজিবুর রহমান। নাজিব, ইশরাক সমর্থকদের প্রতিক্রিয়া আপনি কেমন দেখছেন? ইশরাক সমর্থকদের প্রতিক্রিয়া রায়ের পরপরই কিন্তু তারা উচ্ছ্বাসে ফেটে পড়েছে। আমরা দেখেছি কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে তারা যে আন্দোলনটি করছিলেন, তাদের দাবি আদায়ের যে আন্দোলন, সে আন্দোলনে কিন্তু আনন্দের জোয়ার এসেছে এই রায়ের পরপরই আমরা দেখেছি ইশরাকের সমর্থনে নানা ধরনের স্লোগান তারা দিচ্ছেন, এবং অবশেষে ইশরাকের শপথের যে বাধা কেটে গেছে এই হাইকোর্টের রায়ের মাধ্যমে, আদেশের মাধ্যমে, সেই কারণেই কিন্তু তাদের উচ্ছ্বাসটা অন্যরকম। এবং তারা বলছেন যে তারা তাদের ন্যায় বিচার পেয়েছেন, তাদের যেই যুক্তি ছিল যে ইশরাক কেন আসলে মেয়র পদে বসতে পারবেন, সেই দাবি, এবং তারা যেই সরকারের কাছ থেকে যে বাধা আসছিল, যেই ষড়যন্ত্র আসছিল, তাদের মতে তারা যে দাবি করছিলেন সেই দাবির আদায় হয়েছে। এই কারণেই কিন্তু তাদের উচ্ছ্বাসটা অনেকটাই বেশি আমরা দেখেছি। এবং তাদের আনন্দ মিছিল আমরা দেখেছি শাহবাগ থেকে ছাড়িয়ে মৎস্য ভবন মোড় থেকে তারা মিছিল নিয়ে এই যমুনা অভিমুখে কাকরাইল মসজিদের সামনে এসে অবস্থান নিয়েছেন, এবং এখানে কয়েক হাজার নেতাকর্মী কিন্তু অবস্থান নিয়েছেন, এবং তারা আনন্দ প্রকাশ করছেন আমাদের কাছে। এবং তারা যেটি বলছেন যে তারা তাদের যে দাবি, সেই দাবিটি তারা অর্জন করতে পেরেছেন, এবং এই মুহূর্তে তারা কিন্তু এই রাজপথ ছেড়ে যাচ্ছেন না, এমনটিও তারা বলছেন। আরেকটি বিষয় তাদের দাবিতে যুক্ত হয়েছে, সেই দাবিটি হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ। এই দুইজনের পদত্যাগের দাবি আদায়ের মাধ্যমেই তারা এই আন্দোলনের মাঠ ছেড়ে যাবেন, এমনটিও তারা বলছেন। অর্থাৎ এই দুটি দাবি তারা নতুন করে দিয়েছেন। গতকাল থেকে আমরা দেখেছি যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নিজে তাদের সাথে এসে একাত্মতা প্রকাশ করে এই দাবিগুলো প্রকাশ করেছেন, এবং তাদের সাথেই এই আন্দোলনকারীরাও কিন্তু এই দাবিটি আবার নতুন করে তুলেছেন। এবং তারা বলছেন যে শপথের যেই রায় তারা পেয়েছেন, তাদের পক্ষে যে রায় পাওয়ার পরেও উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ ছাড়া তারা এই রাজপথ ছেড়ে যাবেন না। কিছুক্ষণের মধ্যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের এখানে এসে উপস্থিত হওয়ার কথা রয়েছেন, সেখান থেকে হয়তো আমরা পরবর্তী কর্মসূচিও জানতে পারবো। তারা কতক্ষণ নাগাদ এই আন্দোলন চালিয়ে যাবেন সেই সম্পর্কে হয়তো আমরা তথ্য আপনাদেরকে জানাতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ। রায় পরবর্তী ইশরাক সমর্থকদের প্রতিক্রিয়ার খবর জানছিলাম। এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কর্মসূচির খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার। আপেল, কর্মসূচি কি শুরু হয়েছে এবং কটা পর্যন্ত চলবে কর্মসূচি? এনবিআর বিলুপ্তির প্রতিবাদে আন্দোলন করছেন কর ও কাস্টমসের কর্মকর্তা কর্মচারীরা। মূলত কয়েকদিন ধরেই সেই আন্দোলনটি চলমান রয়েছে, আজকেও হচ্ছে। তবে আজকে প্রধান উপদেষ্টার কাছে যে স্মারকলিপি দেওয়ার যে কর্মসূচি রয়েছে সেটির জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। জানতে পেরেছি হয়তোবা কিছুক্ষণ পরে তারা সেই স্মারকলিপিটি নিয়ে
প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবেন একটি প্রতিনিধি দল। সকাল থেকেই এখন পর্যন্ত কাজকর্ম বন্ধ রেখেছেন তারা। বেশ কয়েকটি দাবির মধ্যে এখন তারা যে বিষয়গুলো নিয়ে ভাবছেন, বলছেন যে তারা বিলুপ্তি চাচ্ছেন না, চাচ্ছেন যে একটি যাতে টেকসই, প্রতিযোগিতামূলক, জবাবদিহিতামূলক একটি যাতে এনবিআর হয়, সেই সংস্কারগুলোর দিকে যাতে সরকার গুরুত্ব দেন। তবে এই যে তার দাবি দেওয়াগুলো যাতে সরকারের কাছে পৌঁছায়, সেটি পৌঁছানোর ক্ষেত্রে চেয়ারম্যানের একটা ভূমিকা থাকে এনবিআরের। তবে তিনি কোনো ধরনের সহযোগিতা করছেন না, যে তারা বারবার তাকে বলছেন। এজন্য আজকে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে চেয়ারম্যানের অপসারণের দাবি তারা জানাচ্ছেন, বলছেন কোনোভাবেই এগুলো মেনে নেওয়া যাবে না। তারা চাচ্ছেন অবশ্যই এনবিআরকে একটি আধুনিক এবং অন্যান্য বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যেভাবে তৈরি করা প্রয়োজন সেটি তারা চাচ্ছেন, তবে সেটি বিলুপ্তির মাধ্যমে নয়, সংস্কারের মাধ্যমে। এজন্য তারা দাবি জানাচ্ছেন, কোনোভাবেই দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। আর আসলে এই কার্যক্রম বন্ধ থাকার কারণে তো অনেক ভোগান্তিতে পড়েছেন যারা আসলে এই সেবাগুলো নিতে আসেন। তবে এখন আমরা এখানে অবস্থান করছি এবং আনুষ্ঠানিকভাবে একটি সংবাদ সম্মেলনেরও কথা শুনছি আমরা। তারা সাংবাদিকদেরকে জানাবেন তাদের পরবর্তী কর্মসূচিগুলো কি থাকছে। জানছিলাম এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কর্মসূচির খবর। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ কমপ্লেক্স অনুষ্ঠিত হচ্ছে দেশের সবচেয়ে বড় সাইবার নিরাপত্তা সম্মেলন ফিনিক্স সামিট 2025। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি স্টাফ করেসপন্ডেন্ট কায়কোবাদ মাহমুদের কাছে। কায়কোবাদ, সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় কি, এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? যেমনটি বলছিলেন, এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সাইবার নিরাপত্তা সম্মেলন, যেটি আয়োজন করছে দ্য টিম ফিনিক্স। আর এটি কিছুক্ষণ আগেই কিন্তু এটি উদ্বোধন করলেন এর কো-ফাউন্ডার ASM শামীম রেজা। তিনি কিন্তু কিছুক্ষণ আগে এর উদ্বোধন করলেন। আর এই সম্মেলনটা কিন্তু চলবে হচ্ছে 24 তারিখ পর্যন্ত। যদিও আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে, এটা কিন্তু শুরু হয়েছে 19 তারিখ থেকে। তবে আজকে কিন্তু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আর এর সঙ্গে তিনি বললেন যে দেশের সাইবার সুরক্ষা রক্ষাকর্মী, গবেষক, নীতি নির্ধারক ও নৈতিক হ্যাকার, অর্থাৎ এথিক্যাল হ্যাকার যারা, তাদেরকে এক ছাদের নিচে আনা, এটি কিন্তু একটি অন্যতম প্রধান উদ্দেশ্য। এর মাধ্যমে তারা বলছেন যে নিরাপদ ডিজিটাল ভবিষ্যৎ গঠন করা যাবে। তারা আশা করছেন যে এই ধরনের প্রোগ্রামগুলোর মাধ্যমে। আর তিনি এই সময় আরও বলেন, দ্য টিম ফিনিক্স দ্বারা আয়োজিত এই সম্মেলনটি একটি তৃণমূল পর্যায়ে সাইবার সুরক্ষা আন্দোলন, যা ডিজিটাল নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে। আর যেহেতু বাংলাদেশে যে সাইবার বিষয়টি অনেক একটি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, সাইবার নিরাপত্তা, তো তিনি বলছেন যে এই ধরনের আয়োজনের মাধ্যমে আসলে তরুণ প্রজন্ম বিশেষ করে তারা আরও বেশি সতর্ক হবেন, নিরাপত্তা বিষয়ে জানবেন। আর এর মাধ্যমে এই সম্মেলনে যারা অংশগ্রহণ করছেন তারা হাতে কলমে অভিজ্ঞতা, প্রাসঙ্গিক জ্ঞান এবং বাস্তবমুখী কৌশল অর্জনের সুযোগ পাবেন বলে বলছেন তিনি। আর এই প্রোগ্রামে এছাড়া থাকবে থ্রেট হান্টিং, ডিজিটাল ফরেনসিক্স, ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং সাইবার সংকট মোকাবেলার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা হবে। তো সবকিছু মিলিয়ে তারা আশা করছেন যে এই প্রোগ্রামটি একটি সফলভাবেই তারা কিন্তু শেষ করতে পারবেন বলে তারা আশা করছেন। আর এই ধরনের প্রোগ্রাম ভবিষ্যতে চলবে বলেও কিন্তু তারা জানাচ্ছেন। সাইবার নিরাপত্তা সম্মেলনের খবর জানছিলাম। পৃথক দুটি মামলায় সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে মানিকগঞ্জ আদালত। সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে করে মমতাজ বেগমকে মানিকগঞ্জ আদালতে নেওয়া হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল নূর ও আইভি আক্তারের আদালতে মমতাজের শুনানি শেষে 2 মামলায় 6 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। 2013 সালে সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে 4 জন নিহত হন। এই ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে গত 25 অক্টোবর উপজেলার গোবিন্দল গ্রামের মোহাম্মদ মজনু মোল্লা বাদী হয়ে সিংগাইর থানায় একটি হত্যা মামলা করেন। এই মামলায় 4 দিনের রিমান্ড এবং হরিরামপুরের ভাঙচুরের মামলায় 2 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। সংযুক্ত আরব আমিরাতের কাছে টি-20 সিরিজ হারের পর অজুহাত হিসেবে আবারও শারজা মাঠে থাকা শিশিরকে দুষলেন বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। প্রবাসী সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম বলেছেন, আত্মবিশ্বাস থেকেই জয় পেয়েছে তার দল। সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদের পাঠানো ছবিতে কুশল ইয়াসুরের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজ জয় সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা। টেস্ট খেলুড়ে দলকে হারিয়ে তারা যখন উচ্ছ্বাসে ভাসছে, তখন বাংলাদেশ অজুহাত খুঁজে বেড়াচ্ছে।
অধিনায়ক লিটন দাস 2 ম্যাচ হারের পেছনে শিশিরকে দায়ী করেছেন। ডিউ অনেক বড় একটা ফ্যাক্ট ছিল এই পুরো 3টা গেমই। খুব একটা আমরা হেল্প পাইনি বোলিংয়ে, বিকজ বলটা এত ভিজে গেছিল যেটার কারণে আমাদের বলাররা, স্পিনার হোক পেস বলার হোক, খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেনি। আমরা হয়তো বা তাদেরকে মন মতন জয়গুলো উপহার দিতে পারিনি, এজন্য সরি, বাট আশা করবো যে তারা যেন সবসময় আমাদের পাশে থাকে। প্রবাসী সমর্থকরা বলছেন যে কোনো কন্ডিশনে আরব আমিরাতের মতো দলের বিপক্ষে জেতা উচিত। এত খারাপ ভাষা বলা যায় না, যেমন ফিল্ডিং রাবিশ করছে, তারপর আপনার বোলিং কোনো দিক দিয়ে ভালো হয় নাই। ইউএই এর মতো দলের সাথে ওদের সাথে আমরা খেললে আরো ভালো খেলবো। অন্যদিকে আমিরাত অধিনায়ক জানালেন বাংলাদেশকে সিরিজ হারানো সম্ভব, এই বিশ্বাস নিয়ে মাঠে নামে তার দল। ছেলেরা যেভাবে খেলেছে তাতে আমি খুবই খুশি। সত্যি বলতে আমরা আশা হারাইনি, সবাইকে বলছিলাম আমরা জিততে পারি। এই কন্ডিশনে আমরা অভ্যস্ত, সবার মাঝে বিশ্বাস ছিল, আমি খুবই খুশি। সিরিজটি নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে মধ্যপ্রাচ্যের দেশটির ক্রিকেটের ইতিহাসে। কুশল ইয়াসির, এনটিভি স্পোর্টস ডেস্ক। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়াতে আর কোনো বাধা নেই। ইশরাককে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনে জারি করা গেজেট স্থগিত চেয়ে করা রিট আজ খারিজ করে দিয়েছেন বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ। এখন শপথ পড়াতে গড়িমসি করলে আদালত অবমাননার অভিযোগ আনা হবে বলে জানিয়েছেন ইশরাকের আইনজীবীরা। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাভেদ। মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে গত কয়েকদিন ধরে রাজধানীতে আন্দোলন করে আসছে তার সমর্থকরা। এদিকে তাকে যেন শপথ পড়ানো না হয় সেজন্য হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। 2 দিন সেই রিটের শুনানি হয়। 2টি যুক্তিতে রিটটি খারিজ করে দেয় আদালত। প্রথমত, যিনি জনস্বার্থে রিটটি করেছেন তিনি সংক্ষুব্ধ ব্যক্তি নন। দ্বিতীয়ত, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারতেন সাবেক মেয়র তাপস অথবা নির্বাচন কমিশন, যা তারা করেননি। আদালত আরো বড় অবজারভেশন দিয়েই মামলাটা খারিজ করে দিয়েছে। ফলে ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। 26 তারিখের মধ্যে শপথ দিতে হবে। শপথ যদি না দেওয়া হয়, যেহেতু ট্রাইব্যুনালের একটি আদালত হাই কোর্ট অফ দ্য কান্ট্রিতে চেষ্টা করছিল একটা মহল শপথকে বন্ধ করার জন্য, সেটা ব্যর্থ হয়েছে। আর যদি শপথ না দেওয়া হয়, সেটা আদালত অবমাননা হবে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলে যাওয়ার কথা জানান রিটকারীর আইনজীবী। জনাব ইশরাক হোসেনের পক্ষে যে আইনজীবীরা ছিলেন তারা সেখানে তখন আদালতকে এক ধরনের আনডিউ প্রেশার দেওয়ার একটা চেষ্টা করেছেন। গতকালকে তারা কোর্ট থেকে নেমে যাওয়ার সময় বারের সভাপতি যাকে রিপ্রেজেন্ট করছিলেন তাদের সাইড থেকে এমন একটি বাজে আলাপ করা হয়েছে যেটা একটা ভীতি সঞ্চারের মতো অবস্থা তৈরি হয়। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে এই মামলায় যদি রুল দেয়া হয় তাহলে কোর্টে আর বসতে দিব না। ক্লায়েন্টের ইনস্ট্রাকশন হচ্ছে আমরা উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব। রাজনৈতিক উদ্দেশ্যে ইশরাক হোসেন যাতে শপথ নিতে না পারেন সেজন্য বিভিন্নভাবে পায়তারা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তার আইনজীবীরা। উপদেষ্টা যিনি আছেন তাকে কিন্তু কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি না তিনি সেখানে, বাট দেশের মানুষ তার কার্যক্রমে কিন্তু বিশ্বাস করতে শুরু করেছে কোনো একটা পার্টির পারপাস সার্ভ করার জন্য তিনি কাজ করছেন। তিনিও এখন অন্তত আজকের এই রিজেকশনের পরে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্দিষ্ট ডেটের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা করবেন। চলতি বছরের 27শে মার্চ ইশরাক হোসেনকে মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করে নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল। তারপর তাকে মেয়র ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে রায়ের পর আনন্দ উল্লাস করেছেন ইশরাক সমর্থকরা। এ বিষয়ে জানতে যাচ্ছি রাজধানী কাকরাইলে, সেখানে আছেন সহকর্মী নাজিবুর রহমান। নাজিব, ইশরাক সমর্থকরা এখনো রাজপথে অবস্থান নিয়ে আছেন কেন? কি তথ্য আছে আপনার কাছে? জসিন্তা, ইশরাকের পক্ষে রায় হওয়ার পর হাইকোর্টের যে রায়, সেই রায় পাওয়ার পরও কিন্তু অবস্থান নিয়েছেন এখানে ইশরাকের সমর্থকরা তথা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা যে দাবিটি করছেন এখন, সেই দাবিটি হচ্ছে মেয়র কেন্দ্রিক নয়, সেটি হচ্ছে 2 উপদেষ্টার পদত্যাগ এবং একটি জাতীয় সরকার।
এই জাতীয় নির্বাচন অর্থাৎ নির্বাচিত একটি সরকারের দাবিতেই কিন্তু তারা এই আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে কিছুক্ষণ আগেই বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক তার একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বার্তাটি দিয়েছেন যে মেয়র পদের যেই রায় তিনি তার পক্ষে পেয়েছেন, তারপরেও তার যেই দাবি সেই দাবিটা হচ্ছে 2 উপদেষ্টার পদত্যাগ। এবং আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা সেই স্লোগানই কিন্তু তারা দিচ্ছেন। তারা একটি নির্বাচিত সরকার দ্রুত সময়ের মধ্যে চান এবং আসিফ মাহমুদ এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তাদের 2 জনের পদত্যাগ তারা চান অবিলম্বে। এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করার সিদ্ধান্তের কথা এখনো পর্যন্ত জানিয়েছেন। এবং শুধু কাকরাইলের এই অংশটি নয়, মৎস্য ভবনের সামনেও বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু অংশ নিয়েছেন। কয়েক হাজার নেতাকর্মী মিছিল নিয়ে ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে এই কর্মসূচিতে যোগ দিয়েছেন এবং কর্মসূচিতে যোগ দিয়ে কিন্তু তারা তাদের দাবি আদায়ের পক্ষে স্লোগান দিচ্ছেন। অর্থাৎ আপনাদেরকে বলা যায় যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বার্তা পেয়ে এবং বিএনপির নীতি নির্ধারণী পর্যায় থেকে সুনির্দিষ্ট নির্দেশনা না দেওয়া পর্যন্ত হয়তো এই আন্দোলন চলবে এবং উপদেষ্টাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। জসিন্তা, জানছিলাম ইশরাক সমর্থকদের খবর। ডক্টর খলিলুর রহমান তারেক রহমানকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা ফ্যাসিবাদী হাসিনার আমলের পুনরাবৃত্তি মন্তব্য করে ডক্টর খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনে ব্রিফিংয়ে তিনি এ দাবি জানান। খলিল তার নিজের পক্ষে ওঠা প্রশ্নের জবাব না দিয়ে পলাতক স্বৈরাচারের মতো তারেক রহমানের বিপক্ষে প্রোপাগান্ডার পথ বেছে নিয়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা জনগণ মেনে নেবে না। আমার বক্তব্য স্পষ্ট, রাষ্ট্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ নেই। ডক্টর খলিলকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিয়ে দেশে বিদেশে তার অবস্থান সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেশের জনগণের সামনে হাজির করতে হবে। শ্যাম্য হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ছাত্রদল। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, কতক্ষণ অবস্থান কর্মসূচি চলবে এবং কি বলছেন ছাত্রদল নেতাকর্মীরা? আসলে টানা সাম্য হত্যার টানা 9ম দিন হলেও এখন পর্যন্ত তার হত্যার বিচারের দাবিতে ছাত্রদল যে আন্দোলন করছে গত 3 দিন ধরে, আজকে 4র্থ দিন তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে, তারা বলছে যে তাতে কোনো অগ্রগতি অর্থাৎ বিচারের বিষয়ে কোনো অগ্রগতি তারা দেখতে পাচ্ছে না। সেই কারণে তারা আবারও সড়কে নেমেছে, অর্থাৎ সড়ক অবরোধ করেছে তাদের নেতা হত্যার, শাহরিয়ার সাম্য হত্যার প্রতিবাদে। এবং আমরা দেখেছি সকাল থেকে মোটামুটি যখন বৃষ্টির মধ্যেও এখানে অবস্থান নিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা এবং ছাত্রদলের বিভিন্ন ইউনিট অর্থাৎ ঢাকায় বিভিন্ন ইউনিটে যে ছাত্রদল বিভক্ত এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতারা কিন্তু এই শাহবাগে জড়ো হয়েছে। এই শাহবাগের 4মুখী যে সড়ক, সেই সড়ক অবরোধ করা হয়েছে এবং সেই সড়ক বন্ধ করে এখানে তারা অবস্থান কর্মসূচি করছে এবং যার কারণে শাহবাগের চতুর্মুখী রাস্তাগুলো কিন্তু এখানে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। পাশাপাশি যদি বলি যে শাহবাগ থেকে বাংলা মোটর দিকে একটু এগিয়ে গেলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, আগের যে শেরাটন, সেই মোড়েও কিন্তু অবস্থান নিয়েছে ছাত্রদল এবং সেখানেও ছাত্রদলের নেতারা অবস্থান নিচ্ছে। তো এখানে ছাত্রদলের সভাপতি রাকিব এবং সেখানে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। জানছিলাম শাহবাগে অবস্থান কর্মসূচির খবর। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন তার উপর আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন। বেলা 11:30টার দিকে তিনি দুর্নীতি দমন কমিশনে প্রবেশ করেন। প্রায় 1.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমে এমন মন্তব্য করেন তিনি। তার দাবি, অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র ও ছাত্র নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যই মূলত এমন করা হচ্ছে বলে দাবি করেন তিনি। তার বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে তা সম্পূর্ণ ভুল ও মিথ্যা বলেও দাবি তার। সড়ক ও জনপথ, গণপূর্ত ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে তার বিরুদ্ধে কয়েকশো কোটি টাকা দুর্নীতির অভিযোগ ওঠার প্রেক্ষিতে তাকে দুদকে তলব করা হয়।
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ অনুযায়ী হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 96 এর দফা 6 মোতাবেক বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারকের পদ থেকে 21 মে অপসারণ করেছেন। গত বছরের 16 অক্টোবর শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠায় বিচারপতি খন্দকার দিলিরুজ্জামান সহ 12 বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাদের হাইকোর্ট বেঞ্চে বিচার কাজ পরিচালনা থেকে বিরত রাখা হয়। দেশে বিভিন্ন সীমান্ত দিয়ে আরও শতাধিক জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর মধ্যে ফেনীতে 24, কুমিল্লায় 13, লালমনিরহাটে 20 এবং পঞ্চগড় সীমান্ত দিয়েই 21 বাংলাদেশিকে পুশ ইন করেছে বিএসএফ। এসব ঘটনায় উদ্বিগ্ন সীমান্তবাসী। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। সীমান্তে অব্যাহত রয়েছে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের পুশ ইন। ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাছি সীমান্ত থেকে 24 জন এবং কুমিল্লা সীমান্ত থেকে অনুপ্রবেশ করানো হয় নারী শিশু সহ 13 জনকে। বৃহস্পতিবার ভোরে বাংলাদেশ সীমান্তে ঠেলে দেওয়া হয় তাদের। স্থানীয়দের খবরে তাদের আটক করে বিজিবি কর্তৃক আমাদের জানানো হয়েছে যে 13 জন নাগরিককে পুশ ইন করা হয়েছে বাংলাদেশে। তো এদের তথ্য যাচাই বাছাইয়ের কাজটা চলমান আছে। সদস্য সরকার এই নিয়ে কনসার্ন আছেন। তথ্য যাচাই বাছাই অন্তে আমরা আসলে পরবর্তী আইনগত ব্যবস্থায় যাব। অন্যদিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার 2 সীমান্ত দিয়ে নারী শিশু সহ 20 জনকে পুশ ইন করা হয়েছে। বিজিবি জানায়, গতরাতে বিএসএফ ও ভারতীয় পুলিশ পাটগ্রামের গাটিয়ার ভিটা ও ঝালাঙ্গি সীমান্ত দিয়ে পুশ ইন করে তাদের। আটককৃতরা পুলিশকে জানায়, ভারতের আহমেদাবাদ থেকে গতকাল তাদের বিমানে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে আনা হয়। সেখান থেকে বিভিন্ন সীমান্তে এনে পুশ ইন করা হয়। তাদের বাড়ি খুলনা, নড়াইল ও যশোর জেলায়। বিজিবি আমাদের কাছে 20 জনকে হস্তান্তর করেছে। তার মধ্যে 11 জন মহিলা, 7 জন বাচ্চা, 2 জন পুরুষ। এছাড়া বিজিবি হেফাজতে রয়েছেন পঞ্চগড়ের জর্দর ভাঙা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করানো 21 বাংলাদেশি। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কাউন্সিল। আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এই খসড়ার অনুমোদন দেয়া হয়। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এর আগে অধ্যাদেশটি বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত নেয়ার কথা বলা হয়েছে। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। শিক্ষকদের আন্দোলনের মুখে 18 দিনের মাথায় পদত্যাগ করলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন ভিসি প্রফেসর ডক্টর হযরত আলী। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আনিসুর রহমান। এর আগে বুধবার দুপুরে কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন প্রেস ব্রিফিং করে ভিসির পদত্যাগের দাবি জানান। বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে যোগ্য উপাচার্য নিয়োগের দাবি করেন তিনি। ভিসির পদত্যাগ দাবি করে ক্লাস ও পরীক্ষা বর্জন সহ ক্যাম্পাসে লাগাতার কর্মসূচি পালন করে আসছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। এর আগে শিক্ষার্থীদের দাবি প্রেক্ষিতে 27 এপ্রিল সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদকে মন্ত্রণালয় থেকে অব্যাহতি প্রদান করা হয়। এরপর 4 মে যোগদান করেন প্রফেসর হযরত আলী। শুরু হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় সাইবার সিকিউরিটি সম্মেলন ফিনিক্স সামিট 2025। সকালে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে উদ্বোধন করা হয় 3 দিন ব্যাপী এই সম্মেলনের, যা চলবে আগামী 24 মে পর্যন্ত। আয়োজকরা জানান, দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা এই সম্মেলন। রিপোর্ট কায়কোবাদ মাহমুদের। দেশের সাইবার নিরাপত্তা খাত দ্রুত বাড়ছে, আর ক্রমবর্ধমান এই খাতে তরুণদের দক্ষতা বাড়াতে এবং বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান জোরদার করতে দ্য টিম ফিনিক্সের এই আয়োজন।
কেআইবি কমপ্লেক্সে দ্য টিম ফিনিক্সের ফাউন্ডার ASM শামীম রেজা সম্মেলনের উদ্বোধন করেন। তিনি বলেন, গবেষক, নীতি নির্ধারক ও নৈতিক হ্যাকারদের এক ছাদের নিচে এনে একটি নিরাপদ ডিজিটাল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যেই এই আয়োজন। বাংলাদেশে এই যে ইয়াং জেনারেশন যারা আছে, যারা সাইবার সিকিউরিটি নিয়ে অনেক দিন ধরে কাজ করছে, যাদের সাথে আমি মিশতে গিয়ে দেখলাম তাদের প্যাশন আছে, ডেডিকেশন আছে, কিন্তু মেন্টরশিপ নাই। আমরা সেই মেন্টরশিপের জায়গাটা ইনশিওর করছি। একই সাথে আমাদের বাংলাদেশের সাইবার সিকিউরিটি ডোমেনে যে এত কাজ হচ্ছে, এটাকে প্রমোট করতে চাই বাংলাদেশের বাইরে। সংগঠনের চেয়ারম্যান বলেন, এই আয়োজনের মাধ্যমে মানুষ সাইবার নিরাপত্তার বিষয়ে আরও বেশি জানতে পারবে। এখানে তারা টেকনোলজি পাবে, হ্যাঁ, যে আগামী দিনে বাংলাদেশ, শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবী সাইবারে কিভাবে এগিয়ে যাচ্ছে। আপনার জীবনে যত প্রয়োজন, ইভেন আপনি যে প্রতিনিয়ত মোবাইলটা ব্যবহার করছেন, সেটাকেও যদি সিকিউর রাখতে না পারেন, অর্থাৎ আক্রমণ থেকে রক্ষা করতে না পারেন, তাহলে এটাও আপনি ফেল করবেন। সম্মেলনে অংশগ্রহণকারীরা হাতে কলমে অভিজ্ঞতা, প্রাসঙ্গিক জ্ঞান এবং বাস্তবমুখী কৌশল অর্জনের সুযোগ পাচ্ছেন। এছাড়া থাকছে থ্রেট হান্টিং, ডিজিটাল ফরেনসিক্স, ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং সাইবার সংকট মোকাবেলার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সেশন। ওয়েবসাইট যাবো, আমি আপনার ওয়েবসাইটে যাবো, আমার কাছে একটা রিকোয়েস্ট পাঠাতে হবে যে এটা কোথায় আছে, ওয়েবসাইটে জানতে হবে, ওয়েবসাইট আইপি অ্যাড্রেস জানতে হবে। এখানে এসে পরে আমি ওখানে যাবো, তারপরে এখানে যাবো, এখানে এসবের সিকিউরিটি মেনটেন করা, যে ঠিকমতো হচ্ছে কিনা, সব জায়গায় যে ঠিকমতো অ্যাক্সেস হচ্ছে কিনা, অঙ্গিন এটা ক্রিটিক্যাল। এটাই আমরা এখানে আমি শিখেছি। আমি আসলে এনাদের আয়োজন করা একটা CTF এ অংশগ্রহণ করেছিলাম, তো বেশ ভালোই মনে হলো। আয়োজকরা বলছেন, এই সম্মেলন হয়ে উঠবে তরুণ প্রজন্মের সাথে সাইবার সিকিউরিটি নিয়ে যারা কাজ করেন তাদের মধ্যে একটি যোগসূত্র। কায়কোবাদ মাহমুদ, NTV নিউজ, ঢাকা। এদিকে ইশরাক হোসেন বলেছেন, এই রায়ের মধ্য দিয়ে আইনের প্রশাসন প্রতিষ্ঠিত হয়েছে। রায় অনুযায়ী দ্রুত তাকে ঢাকা দক্ষিণের মেয়রের শপথ পড়ানোর দাবি জানান তিনি। একই সঙ্গে তিনি বলেছেন, 48 ঘন্টার মধ্যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলম পদত্যাগ না করলে আবারও রাজপথে মেনে আন্দোলন করা হবে। বিকেলে কাকরাইলে আন্দোলনরত কর্মী সমর্থকদের মাঝে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। গত এক সপ্তাহ ধরে রাজপথে আন্দোলনের ফলে সৃষ্ট জনভোগান্তির জন্য রাজধানীবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন ইশরাক হোসেন। বলেন, দ্রুত শপথ পাঠ না করালে এবং 2 উপদেষ্টা পদত্যাগ না করলে আবারও আন্দোলন শুরু হবে। জানান, পরবর্তী সিদ্ধান্ত এবং কর্মসূচি দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নেওয়া হবে। সব শেষে গিয়ে আইনের শাসনের বিজয় হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে এবং যেহেতু আমরা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আশা রাখব যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আর একদিনও কালক্ষেপণ না করে অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করার মাধ্যমে তাদের আগামী দিনের এজেন্ডা সেটা জনগণের কাছে ফুটিয়ে তুলে ধরবে। বর্তমান সরকারের ভেতরে যেই 2 জন ছাত্র প্রতিনিধি রয়েছেন, যারা একটি নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থক এবং সংগঠক হিসেবেই কাজ করছেন, তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন শেষ হবে না, এই ঘোষণা আমি দিয়েছিলাম। আমি আমার সেই ঘোষণাকে পুনর্ব্যক্ত করতে চাই, তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। দর্শক, কাকরাইল মোড়ে আছেন আমাদের সহকর্মী নাহিদ প্রিন্স, সরাসরি যাচ্ছে তার কাছে। নাহিদ, ইশরাক সমর্থকদের অবস্থান এখন কোথায়? এখনও তারা মাঠে রয়েছে, তবে ইশরাক হোসেন কিছুক্ষণ আগে বলেছিলেন যে তাদেরকে অবস্থানটি ছেড়ে দিতে, রাস্তা ছেড়ে দিতে। কিছুক্ষণ পরই হয়তো এই সড়কটি তারা ছেড়ে দিবেন। ইশরাক হোসেন এখনও কাকরাইল মোড়ে রয়েছেন, তার সমর্থকরা স্লোগান দিচ্ছে যে ইশরাক হোসেনকে কখন শপথ পড়ানো হবে, কখন সেই আসনে বসানো হবে, সেই বিষয়ে তারা বলছিলেন এবং সেই স্লোগান কিন্তু এখনও চলছে পুরো সড়ক জুড়ে। ইশরাক হোসেন দেখতে পাচ্ছি যে এখনও তিনি গাড়িতে অবস্থান করছেন, যে সেই রাত থেকে যে তিনি এখানেও ছিলেন, সেই কাকরাইল মোড়ে যে একটি স্পটে কিন্তু তিনি দাঁড়িয়ে কথা বলেছেন তার সমর্থকদের সাথে, যে 8 দিন ধরে চলা যে এই আন্দোলন সেটি কিন্তু আজকে অনেকটাই শেষ হয়েছে বলা যায়। তারা বলছিলেন যে 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে যদি সেই অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টাকে যদি
বহিষ্কার করা না হয়, পদত্যাগ করানো না হয়, তাহলে তারা আবার রাজপথে নামবেন। তারা বলছেন যে এই যে বিশৃঙ্খলা সৃষ্টি, মানুষের যে দুর্ভোগ, এটি শুরুই হয়েছে এই অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টার কারণে। কারণ ইশরাক হোসেন কিন্তু এর আগেও মেয়রের জন্য শপথের জন্য কিন্তু তাকে কিন্তু 28 এপ্রিল বা 27 এপ্রিল কিন্তু তাকে তার পক্ষে শুনানি আসে, কিন্তু সেইটি কিন্তু খারিজ করে দেওয়া হয়। তারপরে যে এই কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড কিন্তু সারা ঢাকার যে মানুষের দুর্ভোগ, সেই দুর্ভোগ পর্যন্ত নিয়ে যায়। যে আমরা যদি আপনাকে বলি যে সেই নগর ভবন থেকে শুরু করে যে কাকরাইল মোড় রয়েছে, সেই কাকরাইল মোড় জুড়ে কিন্তু মানুষের অবস্থান ছিল। এই গতকাল থেকে কাকরাইল মোড়ের সেই মানুষের বিএনপি সমর্থকদের অবস্থানের কারণে কিন্তু পুরো সড়ক যানজটের সৃষ্টি হয়। তিনি বলছিলেন যে এই জন্য তিনি দুঃখ প্রকাশ করছেন, তিনি ক্ষমা প্রার্থী, কারণ তিনিও চাচ্ছেন যে মানুষ যেন কোনো দুর্ভোগের সৃষ্টি না হয়, সাধারণ মানুষ যেন ঠিকভাবে চলতে পারে। কিন্তু এই যে সরকারের পক্ষ থেকে যেসব মেসেজগুলো আসছে বা যেসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেটি বিএনপির জন্য, সামনে রাজনীতির জন্য, গণতান্ত্রিক রাজনীতির জন্য একটি হুমকি স্বরূপ। তিনি বলছিলেন যে এটি আগামী যে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনের জন্য হুমকি স্বরূপ। এটি তিনি বলছিলেন যে আগামী নির্বাচন হবে গণতান্ত্রিক নির্বাচন, এবং সেই নির্বাচন যেন সুষ্ঠু হয়, সুন্দর হয়, সেই লক্ষ্যেই বিএনপি কাজ করবেন এবং সেই আশা রেখেই তারা কথা বলছেন। তো এই ছিল আমার কাছে রাজধানী কাকরাইল থেকে সর্বশেষ। স্থানীয় সরকার নির্বাচন দাবি করা দুর্বিসন্ধিমূলক মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন। দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করার বিষয়টি উদ্দেশ্যমূলক ও রহস্যজনক। তাই আমরা একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বর 2025-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। বিভিন্ন সীমান্ত দিয়ে আরও শতাধিক জনকে বাংলাদেশে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর মধ্যে ফেনী, লালমনিরহাট ও পঞ্চগড় সীমান্ত দিয়ে অর্ধশতাধিক নাগরিককে অনুপ্রবেশ করানো হয়েছে। বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছেন অনুপ্রবেশকারীরা। এসব ঘটনায় উদ্বিগ্ন সীমান্তবাসী। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। রাতের আধারে পুশিন। সীমান্তে অব্যাহত রয়েছে বিএসএফ কর্তৃক অনুপ্রবেশ ঘটানো। ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাছি সীমান্ত দিয়ে 24 জন এবং কুমিল্লা সীমান্ত দিয়ে পুশিন করানো হয় নারী শিশুসহ 13 জনকে। বুধবার গভীর রাতে বাংলাদেশ সীমান্তে ঠেলে দেওয়ার পর স্থানীয়দের খবরে তাদের আটক করে বিজিবি কর্তৃক আমাদের জানানো হয়েছে যে 13 জন নাগরিককে পুশিন করা হয়েছে বাংলাদেশে। তো এদের তথ্য যাচাই বাছাইয়ের কাজটা চলমান আছে। সদস্য সরকার এই নিয়ে কনসার্ন আছেন। তথ্য যাচাই বাছাই অন্তে আমরা আসলে পরবর্তী আইনগত ব্যবস্থায় যাব। অন্যদিকে লালমনিরহাটের পাটগ্রামের 2 সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেছে নারী শিশুসহ 20 জন। বিজিবি জানায় বুধবার রাতে বিএসএফ ও ভারতীয় পুলিশ পাটগ্রামের গাটিয়ার ভিটা ও ঝালাঙ্গি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় তাদের। আটককৃতরা পুলিশকে জানায় ভারতের আহমেদাবাদ থেকে মঙ্গলবার তাদের বিমানে করে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে নেওয়া হয়। সেখান থেকে বিভিন্ন সীমান্তে এনে পুশিন করা হয়। তাদের বাড়ি খুলনা, নড়াইল ও যশোর জেলায়। বিজিবি আমাদের কাছে 20 জনকে হস্তান্তর করেছে। তার মধ্যে 11 জন মহিলা, 7 জন বাচ্চা, 2 জন পুরুষ। তাদের বাংলাদেশি নাগরিকত্ব যাচাই বাছাই চলছে। এছাড়া বিজিবির হেফাজতে রয়েছেন পঞ্চগড়ের জয়দরভাঙা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করানো 21 জন। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের কাছে হস্তান্তরের কথা জানিয়েছে প্রশাসন। বিএসএফের এমন পুশিন আইন বহির্ভূত বলছেন মানবাধিকার কর্মীরা। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীতে বালু তোলার সময় সন্ত্রাসীদের হামলায় 6 শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় সারাঘাট এলাকায় বালু মহলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঈশ্বরদী উপজেলা যুবদলের আহ্বায়ক
টনি বিশ্বাস ও নাটোরের লালপুর এলাকার বালু ব্যবসায়ী কাকুনের মধ্যে বিরোধ চলছিল। সকালে টনি বিশ্বাসের লোকজন সারাঘাট এলাকায় বালু উত্তোলন করছিল। এ সময় সন্ত্রাসীরা বালু উত্তোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে 6 জন গুলিবিদ্ধ হন। তবে টনি বিশ্বাসের দাবি তিনি সরকারি অনুমোদন নিয়ে বালু উত্তোলন করছেন। পুলিশ বলছে সংঘর্ষে জড়িতদের ধরতে অভিযান চলছে। এদিকে বরগুনার সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। সকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার জামিন আবেদন করে তার আইনজীবীরা। বিচারক উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। তার বিরুদ্ধে বরগুনায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এর আগে শম্ভুকে আদালতে তোলার খবরে বিএনপি নেতাকর্মীরা আদালতে বিক্ষোভ করতে থাকে। এ সময় ক্ষুব্ধ নেতাকর্মীরা শম্ভুকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারে। পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। সকালে ছাত্র জনতার ব্যানারে মিছিল বের করা হয়। এটি পৌর শহরের পাবলিক মাঠ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ গেট সড়কের সামনে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, এসএসসি ও দাখিল পরীক্ষার 15টি কেন্দ্রের প্রতিটি থেকে সম্মানী ভাতা হিসেবে 40,000 টাকা করে নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দ্রুত তার অপসারণের দাবি জানান এলাকাবাসী। দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিরক্ষা কলোনির জমি দখলমুক্ত করে সেনা ক্যাম্প স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল করছে স্থানীয় অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা। এতে তাদের পরিবারের সদস্যরাও অংশ নেয়। সকালে উপজেলা পরিষদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় বক্তারা বলেন, 1950 সালে প্রতিরক্ষা মন্ত্রণালয় 1375 একর জমি অধিগ্রহণ করে। পরে কিছু জমি অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের মাঝে বরাদ্দ দেওয়া হয়। তারা সেখানে বসবাস করে আসছেন। সম্প্রতি বাকি জমিতে সরকার সেনা ক্যাম্প স্থাপনের উদ্যোগ নিলে অবৈধ দখলদাররা এর বিরোধিতা করছে। পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন। নাটোরে মাদ্রাসা সুপারের দায়িত্ব গ্রহণ নিয়ে ছাত্রদল ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে 7 জন আহত হয়েছে। স্থানীয়রা জানায়, বড়াইগ্রাম উপজেলার তিরাইল ইসলামিয়া মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হাসান সাইদি 28 বছর আইনি লড়াই শেষে সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু তার বিপক্ষে অবস্থান নেন স্থানীয় মাঝকা ইউনিয়ন ছাত্রদল সভাপতি শিহাবুদ্দিন। আর মাদ্রাসা সুপারের পক্ষে অবস্থান নেন ইউনিয়ন বিএনপি সদস্য সাইফুল ইসলাম। এ নিয়ে দুপুরে উভয় পক্ষের সমর্থকরা বাকবিতণ্ডায় এক পর্যায়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সোনারগাঁয়ে নারায়ণগঞ্জ জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবদলের আয়োজনে সোনারগাঁয়ে স্থানীয় একটি রেস্তোরাঁয় জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সাবেক যুগ্ম সম্পাদক জিয়াউল হক, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব। এ সময় বক্তারা বলেন, পুনরায় যাতে ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। ওষুধ বিক্রয়ে কমিশন বৃদ্ধি, মেয়াদোত্তীর্ণ ওষুধ দ্রুত কোম্পানি কর্তৃক ফেরত নেওয়া সহ 4 দফা দাবিতে সারা দেশে মানববন্ধন ও সমাবেশ করেছেন ওষুধ ব্যবসায়ীরা। রংপুর প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেন তারা। সকালে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি রংপুর জেলা শাখার এ মানববন্ধনে শতাধিক ব্যবসায়ী অংশ নেন। নাটোর প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন থেকে ব্যবসায়ীরা অভিযোগ করেন, ওষুধ কোম্পানির স্বেচ্ছাচারিতার কাছে জিম্মি দেশের মানুষ। মাগুরায় 4 দফা দাবিতে ওষুধ ব্যবসায়ীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি জেলা শাখার আয়োজনে দুপুরে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এদিকে 4 দফা দাবিতে মানববন্ধন করেছেন পঞ্চগড়ে ওষুধ ব্যবসায়ীরা। দুপুরে পঞ্চগড় তেঁতুলিয়া মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে প্রায় 3 লাখ টাকার জাল নোট ও ভারতীয় রুপি সহ যুগেন্দ্র মল্লিক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা জানান, গোপন সংবাদে গতকাল শ্রীমঙ্গল উপজেলার রুস্তমপুর এলাকায় অভিযান চালিয়ে যুগেন্দ্র মল্লিককে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে নিজ গোয়ালঘরের খড়ের নিচে লুকানো বাংলাদেশি জাল নোট ও ভারতীয় রুপি জব্দ করা হয়।
গোপালগঞ্জে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ৩৩টি ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ ও পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে শহরের পাচুরিয়া বেইলি ব্রিজের উভয় পাশে উচ্ছেদ অভিযান শুরু করে। এ সময় অবৈধভাবে গড়ে তোলা ৩৩টি ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানায়, বারবার নোটিশ দেওয়ার পরেও অবৈধ দখল করে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠানগুলো সরিয়ে না নেয় অভিযান চালানো হয়েছে। চট্টগ্রামের টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অ্যাসোসিয়েশনের প্রয়াত সাবেক সহসভাপতি মোহাম্মদ নাসিরুল আলমের স্মরণে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। নগরীর নূর আহমদ সড়কের সংগঠনের সভাপতি শফিক আহমেদ সজীবের সভাপতিত্বে এ শোকসভা অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে সাভারে বিপিএটিসি স্কুল ও কলেজে শুরু হয়েছে বিজ্ঞান মেলা। সকালে দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর ও সচিব সাইদ মাহবুব খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক প্রশাসন রফিকুল ইসলাম সহ অন্যরা। বিজ্ঞান মেলায় প্রায় শতাধিক স্টলে নিজেদের উদ্ভাবন তুলে ধরেন শিক্ষার্থীরা। মেয়রের শপথ আয়োজনে সরকারকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। স্থগিত করেছেন চলমান আন্দোলন। সেই সাথে অন্তর্বর্তী সরকারের ২ ছাত্র প্রতিনিধির পদত্যাগের দাবি করেন তিনি। জনভোগান্তির কারণে ক্ষমাও চেয়েছেন ইশরাক হোসেন। দাবি পূরণ না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। নাজিবুর রহমানের রিপোর্ট। আদালতের রায় পাওয়ার কয়েক ঘন্টা পর আন্দোলনকারীদের মাঝে আসেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছাদখোলা গাড়িতে চড়ে নেতাকর্মীদের অভিবাদন জানান তরুণ এই নেতা। বিরতিহীন আন্দোলনে যারা যোগ দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দাবি পূরণে ২৪ ঘন্টার আলটিমেটাম দেন ইশরাক। আর একদিনও কালক্ষেপণ না করে অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করার মাধ্যমে তাদের আগামী দিনের এজেন্ডা সেটা জনগণের কাছে ফুটিয়ে তুলে ধরবে। আবারও টাল বাহানা করে এই সরকার আবারও কালক্ষেপণ করে, তাহলে কালকে সকালেই আবার আমরা এখানে এসে ঘেরাও দিব। এ সময় নগরবাসীর ভোগান্তির জন্য ক্ষমাও চান ইশরাক হোসেন। বলেন, ২ ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবিও জানান তিনি। আজকের হাইকোর্টের আদেশ শোনার পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত আমরা স্থগিত রাখব এবং সরকারকে আগামী ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে। বর্তমান সরকারের ভেতরে যেই ২ জন ছাত্র প্রতিনিধি রয়েছেন যারা একটি নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থক এবং সংগঠক হিসেবেই কাজ করছেন, তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন শেষ হবে না, এই ঘোষণা আমি দিয়েছিলাম। আমি আমার সেই ঘোষণাকে পুনর্ব্যক্ত করতে চাই। এর আগে বুধবার থেকে বিরতিহীন এই আন্দোলন সকাল থেকেই ভিন্ন মাত্রা পায়। মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে মৎস্য ভবন থেকে কাকরাইল পর্যন্ত ইশরাকের শপথের দাবিতে জড়ো হন কয়েক হাজার নেতাকর্মী। রায়ের পরই উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা। দ্রুত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন সমর্থকরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ২০০৮ সালে নির্বাচনের সময় হলফনামায় দাখিল করা সম্পদ বিবরণী ও তার আয়কর বিবরণী সম্পদের হিসাবে গরমিল পাওয়ায় এ বিষয়ে আইনি ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। বলেন, ২০০৮ সালে নির্বাচনী হলফনামায় প্রায় ২২ একর সম্পত্তির তথ্য গোপন করেছেন শেখ হাসিনা। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে সংস্থাটির চলমান কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করেন দুদক চেয়ারম্যান। ৪০ শতকেরও বেশি। দুদক চেয়ারম্যান বলেন, হলফনামায় অসত্য তথ্য দেওয়ার অভিযোগে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর আওতায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংস্থাটি। দেখা যায় তিনি প্রায় ২২ একর সম্পত্তি সম্পর্কে অসত্য তথ্য প্রদান করেছেন। নির্বাচনী বিধিমালায় যা করণীয় নির্বাচন কমিশন তা করবে। তবে সাধারণভাবে আমরা যেটা বুঝতে পারি যে এতে
প্রার্থিতা পদ বহাল থাকার কোনো কারণ নেই। নির্বাচনী হলফনামায় শেখ হাসিনার ব্যবহৃত ১,৯৩,২০,০০০ টাকা মূল্যের একটি গাড়ির তথ্য গোপন করা হয়েছে বলেও জানান সংস্থাটির চেয়ারম্যান। তার ব্যবহৃত একটি গাড়ি, যেটি সে সময় ১,৯৩,২০,০০০ টাকা, এই গাড়িটি তথ্য তিনি হলফনামায় প্রদান করেননি। এদিকে সকালে স্থানীয় সরকার উপদেষ্টার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। ১.৫ ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবার পর মোয়াজ্জেম হোসেন জানান, গণ অভ্যুত্থানে ছাত্র ও ছাত্র নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই একটি মহল অপপ্রচার চালাচ্ছে। স্টুডেন্টদেরকে টার্গেট করা হয়েছে বলে আমি মনে করি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার দাবি জানিয়েছে বিএনপি। অন্যথায় বর্তমান সরকারকে সমর্থন অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে দলটির। রাজধানী গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির জরুরি সভা শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। যেসব উপদেষ্টাদের কারণে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে তাদেরকেও পদত্যাগের আহ্বান জানিয়েছে বিএনপি। তামজিদ সুমনের রিপোর্ট। বৃহস্পতিবার বিকেলে রাজনৈতিক সংকটসহ চলমান বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বসে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে অন্তর্বর্তী সরকারকে জাতীয় নির্বাচনের লক্ষ্যে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করাই এখন সরকারের প্রধান এজেন্ডা হওয়া উচিত বলে মনে করে বিএনপি। 2025-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। খন্দকার মোশাররফ বলেন, বুধবার নিরাপত্তা উপদেষ্টা তার নাগরিকত্ব বিষয়ে যে বক্তব্য দিয়েছেন সেজন্য তার পদত্যাগ করা উচিত। আর যেসব উপদেষ্টার জন্য সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, অবিলম্বে তাদেরকে পদত্যাগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অন্তর্বর্তী সরকারের যে সমস্ত উপদেষ্টাগণ একটি নূতন রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিচিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে বলেই সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদেরকে অব্যাহতি দেওয়া প্রয়োজন। খন্দকার মোশাররফ বলেন, বিএনপি মনে করে মানবিক করিডর এবং চট্টগ্রাম বন্দর নিয়ে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে জাতীয় স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা সেটা বিবেচনায় নেওয়া দরকার। এছাড়া জাতীয় গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদী নীতি নির্ধারণী কোনো সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের আছে বলে মনে করে না দেশের জনগণ। জাতীয় স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা সেটা সর্বাগ্রে বিবেচনায় নেওয়া দরকার। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল। রাজধানী শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত দিনভর ছাত্রদলের টানা অবস্থান কর্মসূচি থেকে এই হুঁশিয়ারি দেন নেতারা। দিনভর এই কর্মসূচিতে অংশ নেন ছাত্রদল ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শাখা ইউনিটের নেতাকর্মীরা। সাম্য হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন তারা। টানা 7 ঘণ্টা বিরতিহীন অবস্থান কর্মসূচিতে শাহবাগ মোড়ে চতুর্মুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়লে তৈরি হয় তীব্র যানজটের। দুর্ভোগে রোগী ও তাদের স্বজনরা পড়েন। যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমানে ঢাকা দুবাই রুটে ফ্লাইট পরিবর্তন করতে হয়েছে। নির্ধারিত বিমানের পরিবর্তে আরেকটি বিমান পরিবর্তন করে ফ্লাইট পরিচালনা করতে হচ্ছে। বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় বাংলাদেশ বিমানের BG-147 ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ার কথা ছিল দুবাইয়ের উদ্দেশ্যে, কিন্তু ফ্লাইট ছেড়ে যাওয়ার আগে বিমানের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এই ফ্লাইটটি সন্ধ্যা 6:45টায় ছেড়ে যাওয়ার কথা ছিল। যান্ত্রিক ত্রুটি ও দেরিতে ফ্লাইট ছাড়ার কথা জানানো হয়নি বলে যাত্রীরা জানান। পরে বিমানের পক্ষ থেকে BG-147 ফ্লাইটের পরিবর্তে আরেকটি ফ্লাইট 2 ঘণ্টা পর ছেড়ে যাওয়ার কথা জানানো হয় যাত্রীদের। বিমানের যাত্রী সেবা নিয়ে যাত্রীদের অভিযোগের অন্ত নেই। সম্প্রতি কক্সবাজার থেকে ঢাকায় ফেরার পথে বিমানের চাকা খুলে পড়া সহ নানান ঘটনায় আতঙ্কিত যাত্রীরা।